সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আলোচনা করতেছিলাম ব্যবস্থাপনার নীতি নিয়ে। আমরা প্রথম ক্লাসটি গ্রহণ করেছি, যেখানে আমরা 4টি নীতির আলোচনা করেছি। আমরা জানি আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফেয়ার, যিনি ব্যবস্থাপনার 14টি মূলনীতির ব্যাখ্যা করেছেন। আমাদের আলোচনা এখানেই চলছে। তারই ধারাবাহিকতায় 5, 6, 7, 8, 9 নির্দেশনার ঐক্য, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ, পরিশ্রমের নীতি, কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণ, জোড়াময় শিকড়, এই 5টি নীতির আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, সমস্যা হলে জানাবে, সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো শুরু করতেছি। নির্দেশনার ঐক্য, ইউনিটি অফ ডিরেকশন। ইউনিটি অফ ডিরেকশন, নির্দেশনার ঐক্য। তার আগে আমরা নির্দেশনা একটু বুঝি। নির্দেশনা সম্পর্কে আমরা বলেছিলাম, নির্দেশনা একটি নিম্নগামী কাজ, যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার অধীনস্থদের কাজের ব্যাপারে বলে থাকেন, যে উপায়ে, যে পদ্ধতিতে, যে প্রক্রিয়া অবলম্বন করে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার অধীনস্থদের কাজের ব্যাপারে বলে থাকেন, সেই প্রক্রিয়া পদ্ধতিকে বলা হয় নির্দেশনা। এখানে ঊর্ধ্বতন হতে পারে নির্বাহী, হতে পারে প্রতিষ্ঠান প্রধান। তিনি যে উপায় ব্যবহার করেন, সেখানে কিছু শব্দ ব্যবহার করে থাকেন। আমরা জানি সেগুলো হলো নির্দেশ, আদেশ, নির্দেশ, উপদেশ। এই শব্দের ধারাই মূলত তিনি অধীনস্থকে কাজের ব্যাপারে বলে থাকেন। তো নির্দেশনার ঐক্য কি? নির্দেশনার ঐক্য হলো মূলত প্রতিষ্ঠানের সকল বিভাগ, উপবিভাগ, এখানে কর্মরত ব্যক্তিবর্গ উভয়ের প্রচেষ্টাকে একটি উদ্দেশ্য অর্জনের জন্য নিয়োজিত করার লক্ষ্যে যে ধারাবাহিক সমন্বিত নির্দেশনা কার্যক্রম, এটা হলো নির্দেশনার ঐক্য। তাহলে একটি মূল লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এখানে যে বিভাগ, উপবিভাগ, শাখা উপশাখা রয়েছে, যে ব্যক্তিবর্গ কর্মরত রয়েছে, প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টাকে একত্রিত করে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা, এটা হলো নির্দেশনার ঐক্য। আমরা যদি সহজ করে বলি, যেমন ধারাবাহিকতা বলতে এখানে কি বোঝায়? যেমন 1, 2, 3, 4, 5 এই শব্দগুলো ধারাবাহিকভাবে আসছে। 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে কি 4, 4 এর পরে কি 5, ঠিক কি না? ঠিক এভাবেই আসবে। একজন ব্যক্তিকে কোনো একটি কাজের নির্দেশ যে পর্যন্ত দেওয়া হয়েছে, ঠিক ওইখান থেকে পরবর্তী কাজগুলো ধারাবাহিকভাবে শুরু হবে। যেমন আমরা যদি একটি ভবনের কথা চিন্তা করি, ধরো একটি বিল্ডিং তৈরি করা হবে, বিল্ডিংটি 10 তলা বিল্ডিং। এই 10 তলা বিল্ডিং এর মধ্যে 2য় তলা পর্যন্ত কাজ আমরা করে ফেলেছি। এখন কোনো কারণে কাজটা সাময়িক সময়ের জন্য বন্ধ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যখন কাজ শুরু করব, এই বিল্ডিং এর কাজটা আবার শুরু করব, তখন কি আমরা 1, 2 এভাবে শুরু করব? না, এভাবে শুরু করব না। আমাদের কাজটা কিভাবে শুরু হবে? যেখানে কাজটা থেমে আছে ওই জায়গা থেকে শুরু হবে, অর্থাৎ এই জায়গা থেকে কাজটি আবার শুরু হবে। এটা হলো আমার পূর্ব কাজ, যে পর্যন্ত কাজটা আমি করে রেখেছিলাম। পরবর্তী কাজগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে। এজন্য সংজ্ঞাতে যদি আমরা এরকম বলি যে নির্দেশনার ঐক্য হলো পূর্ব কাজের সাথে সঙ্গতি রেখে, অর্থাৎ 2য় তলা পর্যন্ত আমার কাজ হয়েছিল, এটা হলো আমার পূর্ব কাজ। এই পূর্ব কাজের সাথে সঙ্গতি রেখে পরবর্তী কাজগুলো ধারাবাহিকভাবে 3, 4, 5 ধারাবাহিকভাবে সম্পূর্ণ করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় নির্দেশনার ঐক্য নীতি। সেটার নাম কি? নির্দেশনার ঐক্য। অর্থাৎ আগের কাজের সাথে মিল রেখে পরবর্তী কাজগুলো পর্যায়ক্রমে নির্দেশিত হবে, এটাকে বলা হয় নির্দেশনার ঐক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটি। আমরা এবার চলে যাচ্ছি সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ। সাবঅর্ডিনেশন বা কোন
ইন্টারেস্ট টু জেনারেল, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ। এখানে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ বলতে যা বোঝানো হয়েছে সেটা হলো আমাকে আমার প্রতিষ্ঠান বা পরিবার যেটাই হোক, যেখানেই আমি থাকি না কেন, আমার ব্যক্তিগত ছোট ছোট চাওয়া প্রত্যাশা, আমার একান্ত প্রত্যাশা, আমার একান্ত চাওয়া, এই বিষয়গুলোকে ত্যাগ করতে হবে। এটা করলে কি হবে, আমার পরিবারের মধ্যে যদি আমি এটা ত্যাগ করি তাহলে পরিবারের অন্যদের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে, অন্যরা স্বাচ্ছন্দ্য বোধ করবে, অন্যরা ভালো থাকবে। আমার প্রতিষ্ঠানের মধ্যে যদি এটা করি তাহলে প্রতিষ্ঠানের অন্য অন্য লোকজন ভালো থাকবে। কীভাবে থাকবে আমরা একটু বলি। আমার নিজের স্বার্থের জন্য যদি আমি এটাকে খুব জোরালোভাবে চিন্তা করি, জোরালোভাবে ধরে নেই যে এটা আমার চাই আমি এটা নেব, তাহলে কী হবে, আমার কাজের দ্বারা আমার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে, আমার প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। তাহলে প্রতিষ্ঠানের স্বার্থ যদি ক্ষুণ্ণ হয় তাহলে প্রতিষ্ঠান হুমকির সম্মুখীন হতে পারে। যদি প্রতিষ্ঠান হুমকির সম্মুখীন হয় তাহলে এই প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেকটা ব্যক্তি হুমকির সম্মুখীন হবে, প্রত্যেকের কাজই হুমকির সম্মুখীন হবে, তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমার স্বার্থ ত্যাগ করলে কী হবে, প্রতিষ্ঠানের স্বার্থ উদ্ধার হবে, প্রতিষ্ঠান লাভবান হবে, প্রতিষ্ঠান সম্প্রসারিত হবে, প্রতিষ্ঠান ভালো চলবে। আর প্রতিষ্ঠান ভালো চললে যা হবে, প্রতিষ্ঠানের ভেতরে কর্মরত সকলেই ভালো থাকবে। এজন্য হেনরি ফেল, যিনি আধুনিক ব্যবস্থাপনার জন্য যিনি এই নীতিগুলো প্রবর্তন করেছেন, তিনি যা বলেছেন সেটি হলো যে প্রাতিষ্ঠানিক স্বার্থকে সর্বদা ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে স্থান দেওয়া আবশ্যক, অন্যথায় প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন ও সংশ্লিষ্ট সকলের সর্বোচ্চ কল্যাণ লাভ সম্ভব হবে না। এজন্য আমাদের ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করতে হবে, প্রাতিষ্ঠানিক স্বার্থকে বড় করে দেখতে হবে। আমরা আরও ছোট একটু উদাহরণ দিই। তুমি যদি বড় মাছ ধরতে চাও তাহলে ছোট ছোট মাছগুলোকে তোমাকে ছেড়ে দিতে হবে। যারা বড়শি দিয়ে মাছ ধরে তারা বড়শির আদার হিসেবে ছোট ছোট মাছগুলোকে গেঁথে দেয়। উদ্দেশ্য কি, ওই ছোট ছোট মাছগুলো বড় বড় মাছ খাবার জন্য চলে আসে। তাহলে ছোট অংশটা ছেড়ে দিলে বড় কিছু হওয়ার প্রত্যাশা আছে। এদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি পরিশ্রমের নীতি, প্রিন্সিপাল অফ রিমিউনারেশন। পরিশ্রমের নীতি, পরিশ্রমের নীতি কিছু বিষয়ের উপরে এটা বিবেচনা করা হয়। আমরা সেই বিষয়গুলো দেখতেছি। একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর প্রথমেই দেখতে হবে কাজের প্রকৃতি, সে যে কাজ করে এই কাজটা কি ধরনের, কি কাজ, কাজের প্রকৃতিটা। নাম্বার 2 চিন্তা করতে হবে ধরন। এই ধরনের মধ্যে একটু ব্যাপার আছে যে হালকা ভারী, হালকা বা ভারী বা মেধা শক্তি ব্যবহার করতে হয় এরকম, বা গবেষণা কাজ কিনা, এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। ঠিক আছে। এরপর আরেকটা ব্যাপার, একটু সময়ও গুরুত্বপূর্ণ এখানে। এই যে বিষয়গুলো খেয়াল করে অবশ্যই একজন ব্যক্তিকে তার বেতন মজুরি নির্ধারণ করতে হয়। এটা হয় তার জন্য সন্তোষজনক বেতন মজুরি। ঠিক আছে। এই সন্তোষজনক বেতন মজুরি যখন তাকে দেওয়া হয় তখন তার কাজের মধ্যে সন্তুষ্টি চলে আসে, তখন সে কাজ ভালো করে, তখন তার দ্বারা ভালো কাজ আদায় করে নেওয়া সম্ভব হয়। এজন্য হেনরি ফেল যে কথাগুলো বলেছেন সেটা হলো প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রকৃতি, সময়, পারিপার্শ্বিক অবস্থা, এগুলো চিন্তা করে কি করতে হবে, অবশ্যই কর্মীর জন্য বেতন মজুরি নির্ধারণ করতে হবে, যেটা ন্যায্য বেতন মজুরি হবে। ঠিক আছে, যাতে তারা সকলে সন্তুষ্টির সাথে কাজ করতে পারে। গ্রিফিন ফেয়ার প্রদত্ত একটি এই নীতি সম্পর্কে একটি উক্তি তিনি বলেছেন যে কম্পেনসেশন ফর ওয়ার্ক ডান শুড বি ফেয়ার টু বোথ এমপ্লয়িজ অ্যান্ড এমপ্লয়ার্স। তাহলে আমরা এটা বলতে পারি যে যিনি নিয়োগদাতা, কর্মদাতা, আরেকজন হলো কর্মী যিনি কাজ করেন, এই দুইজনের মধ্যে একটি সুন্দর, একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয় কিসের দ্বারা, ন্যায্য বেতন বা মজুরির দ্বারা। ন্যায্য বেতন মজুরি দিলে উভয়ের মধ্যে সম্পর্ক তৈরি হয়, কর্মী ভালো কাজ করে, কর্মীর ভালো কাজ করলে প্রতিষ্ঠানের লাভ। আর যদি প্রতিষ্ঠান প্রধান নিয়োগদাতা কর্মীর প্রতি এই আচরণটা ঠিক না রেখে অন্যায্য আচরণ করে তাহলে কর্মী ভালো কাজ
করবে না, যার কারণে কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা অবরোধ দেখি, ধর্মঘট দেখি, তালাবদ্ধতা দেখি এবং ভাঙচুর দেখি। এর জন্য কিন্তু নিয়োগকর্তাই দায়ী। যদি কর্মীদের সাথে উত্তম আচরণ করতেন, ভালো আচরণ করতেন, তাহলে কিন্তু তাদের ম্যানেজ করে ভালো কাজ আদায় করে নেওয়া সম্ভব হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব কেন্দ্রীয়করণ, বিকেন্দ্রীয়করণ। হেনরি ফেল যদিও কেন্দ্রীয়করণ নীতিটির ব্যাখ্যাই করেছেন, বিকেন্দ্রীয়করণ করেনি, তবু আমরা এই ব্যাপারটা এর সাথে গুরুত্বপূর্ণ মনে করে আলোচনা করতেছি, সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। ঠিক আছে, আমরা আলোচনা করতেছি এই দুটা নীতির উদ্দেশ্য কি। মূলত প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্ত কোন স্তরের ব্যবস্থাপক গ্রহণ করবে এটা নির্ধারণ করাই হলো কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীয়করণ নীতির মূল উদ্দেশ্য। কেন্দ্রীয়করণ হলো মূলত যখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা টপ লেভেলে থেকে যায়, উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা হাতেই কেন্দ্রীভূত থাকে, তখন তাকে বলি আমরা সিদ্ধান্তের কেন্দ্রীয়করণ। অপরদিকে যখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অধীনস্থ নিম্ন শ্রেণীর হাতেও চলে যায়, তাদেরও প্ল্যান পরামর্শ দেওয়ার সুযোগ থেকে যায়, তখন তাকে বলি আমরা বিকেন্দ্রীয়করণ, যেটাকে বলে ডিসেন্ট্রালাইজেশন। ঠিক আছে, কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীয়করণ এই দুইটি বিষয়ই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্য। এখানে ফেল একটি বক্তব্য প্রদান করছেন, কর্তৃত্বের কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীয়করণের পরিমাণ অবশ্যই প্রাতিষ্ঠানিক প্রয়োজনের বৈজ্ঞানিক বিশ্লেষণে নিরূপিত হওয়া আবশ্যক। কেন হওয়া আবশ্যক? উদ্দেশ্য হল কেন্দ্রীয়করণ বেশি হয়ে গেলে এখানে প্রতিষ্ঠান প্রধান নির্বাহী বা যিনি কর্তৃপক্ষ আছেন তার মধ্যে একটা ইগো চলে আসে। তিনি নিজেকে একদম দণ্ডমূলের প্রধান মনে করেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, করে থাকেন। তার আচরণ অনেক সময় খারাপ হয়ে যায়, তিনি অধীনস্থদের সাথে সৌজন্যমূলক আচরণ ভুলে যান। এটা প্রতিষ্ঠানের জন্য অমঙ্গলজনক, খারাপ, যা প্রতিষ্ঠানের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আর প্রতিষ্ঠানের ভেতরে কর্মীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। এবার আমরা বিকেন্দ্রীয়করণের ব্যাপার বলি। বিকেন্দ্রীয়করণ বেশি হওয়া প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক নয়। কারণ হলো বিকেন্দ্রীয়করণের বেশি হয়ে গেলে অধীনস্থরা মনে করে নির্বাহী অযোগ্য, অদক্ষ, তারা আসলে তেমন কিছু জানে না, বোঝে না। আমাদের তার কাছ থেকে প্ল্যান পরিকল্পনা গ্রহণ করে নিজেদের কাজে লাগানোর চেষ্টা চালায়, নিজেরা কৃতিত্ব নেয়। ঠিক আছে, আর এদিক থেকে অধীনস্থরা তাদের ছোট মনে করেন অনেক। এজন্য দুটির মধ্যেই একটি সামঞ্জস্যতা, ভারসাম্য অবস্থা বিরাজ করতে হবে, তাহলে প্রতিষ্ঠানের জন্য সেটা মঙ্গলজনক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার জোড়াময় শিকল নিয়ে কথা বলি। স্কেলার চেইন, স্কেলার চেইন, এই জোড়াময় শিকলের ব্যাপারে বলা হচ্ছে। এটা একটি স্কেলার চেইন। আমরা যদি দেখি একটি ধরো এরকম একটা সরল রেখা আঁকলাম, এটা একটা চেইন মনে করো, এখানে টপ আর এটা একটা আমরা বলি লোয়ার, একদম নিচের অবস্থান। এই যে অবস্থান, এখানে মনে করো অনেকগুলো ব্যক্তিবর্গ অবস্থান করতেছেন। এরকম প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে মধ্যবর্তী যারা আছে সব মিলে নিচের শ্রেণী পর্যন্ত, একদম গেট ম্যান পর্যন্ত আমরা সকল ব্যক্তি এখানে সংযুক্ত করলাম। ঠিক আছে, এখন টপ টু বটম একটি প্রতিষ্ঠানে যারা অবস্থান করতেছে এদের ক্ষমতা ও কর্তৃত্বের প্রবাহ চিত্রকে বলা হয় জোড়াময় শিকল। একটি প্রতিষ্ঠানে অবস্থানরত ব্যক্তিবর্গের কর্তৃত্ব ও ক্ষমতার প্রবাহ চিত্র হলো জোড়াময় শিকল। আরো সংক্ষেপে যদি বলি আমরা যে জোড়াময় শিকল হলো একটি সম্পর্কের কাঠামো। একটি প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের সম্পর্কের কাঠামোকে বলা হয় জোড়াময় শিকল। এই জোড়াময় শিকলের দ্বারা এখানে বোঝা যায় যে কোন ব্যক্তি কার অদ্যাবধি নিচে অবস্থান করতেছেন, কে কার উপরে অবস্থান করতেছেন, সেই অনুযায়ী ক্ষমতা কর্তৃত্ব স্পষ্ট হয়, দায়িত্ব কাজও স্পষ্ট হয়। ঠিক আছে, কে কার কাছে জবাবদিহিতা করবে এটাও স্পষ্ট হয়। তাহলে জোড়াময় শিকলের দ্বারা এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। তাহলে জোড়াময় শিকলের সঙ্গে আমরা এটাই করব যে এটি একটি ক্ষমতা কর্তৃত্বের প্রবাহ ও যোগাযোগের পথ নির্দেশ করে। জোড়াময় শিকলের দ্বারা কর্তৃত্বের প্রবাহ ও যোগাযোগের পথ নির্দেশ করে। আশা করি আজকের আলোচনাটা তোমরা বুঝতে পেরেছ। বোঝার জন্য বেশি বেশি করে ভিডিওটা দেখবে, তাহলে আশা করি ভালো বুঝতে পারবে। সমস্যা হলে আমাকে জানাবে, সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থেকো, খোদা হাফেজ।